ফোনটা ওই ইসের উপরে আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছে, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো আজকে আমাদের গতিবিদ্যার 7 নম্বর ক্লাস। সো এর আগে আমরা গতিবিদ্যার 6টা ক্লাস করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ফাইন, তো সবাই যুক্ত হলে আমরা এই ক্লাসটা শুরু করতে পারি। সো তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, রাইট? আচ্ছা, এই তো ক্লাসটা এখন আমরা শুরু করে দিব। ফাইন। সো এর আগে আমরা 6টা ক্লাস অলরেডি কিন্তু করে ফেলছি, তাই না? তো 6টা ক্লাস যেহেতু আমরা করে ফেলছি, সো আজকের ক্লাসে আমরা এর আগের যে অংশ পড়ছি তার পরের অংশ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। ফাইন, ওকে। সো 2-1 মিনিট টাইম আমরা নিচ্ছি, ইন বিটুইন সবাই যুক্ত হয়ে যাবে, এরপর আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা লাস্ট ক্লাসে যখন পড়ছিলাম তখন প্রজেক্টাইলের হচ্ছে গিয়া বেশ কিছু অংশ আমরা দেখছিলাম। আমরা প্রজেক্টাইলে টি সময় পরে একটা নিক্ষিপ্ত বস্তুর সবগুলা প্রপার্টি বের করতে শিখছি। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা প্রজেক্টাইলের গতিপথ এবং গতিপথের সমীকরণ এবং এর পাশাপাশি হচ্ছে গিয়া অন্যান্য আরও কিছু ডিফারেন্ট কেসেস আছে, সেই কেসগুলো দেখব। ঠিক আছে, ফাইন। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, আপনার জন্য শোভন স্যার তো বাড়ি পাঠায় কিছু একটা লিখছো। আচ্ছা ফাইন ভাইয়া, আপনার জন্য শোভন স্যারের বাড়ি পাঠাই দিলাম আর আপনি লেট করছেন। এই পোলাবান মজা নাও, তাই না? 5 মিনিট পরে শুরু করছি আর কি, দ্যাটস ইট। ওকে, তো চলো এখন তোমরা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করব। তো তোমাদের লাস্ট ক্লাসে আমরা প্রাসের হচ্ছে গিয়া টি সময় পর নিক্ষিপ্ত প্রাসের কতগুলো সমীকরণ দেখেছি। তো আজকের ক্লাসের পরের অংশগুলো আমরা দেখতে চলেছি। ঠিক আছে, তো তোমরা সবাই যুক্ত হও, আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করি। তাহলে চলো আমরা যেখানে ছিলাম তারপর থেকে আমরা আজকে ক্লাসটি শুরু করব। সো আজকে আমরা লাস্ট যে ক্লাস করছিলাম সেখানে আমরা প্রাসের যাবতীয় প্রপার্টি দেখলেও একটা অংশ এখনো আমরা দেখিনি, যেটা হচ্ছে প্রাসের গতিপথ। প্রাসের গতিপথের সমীকরণ, গতিপথের সমীকরণ। ওকে ফাইন, তাহলে আজকে আমরা প্রজেক্টাইলের গতিপথের যে সমীকরণ আছে সেই সমীকরণটা নির্ণয় করব। এখন সমীকরণ নির্ণয় করার ব্যাপারটা কিন্তু আমরা জিওমেট্রিতে শিখি, তাই না? ম্যাথমেটিক্সে আমরা জিওমেট্রিতে সমীকরণ নির্ণয় করাটা শিখব। ঠিক আছে, তোমরা জিওমেট্রি যখন আস্তে আস্তে করে অনেকটা পড়ে ফেলবে তখন দেখবে যে সরল রেখার যেমন আমরা সমীকরণ জানি, এভাবে করে আমরা বক্ররেখা লাইক বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এরকম সমীকরণগুলোর সঙ্গে পরিচিত হব। এখন আমরা এটা অলরেডি জানি যে একটা প্রাসের গতিপথ হচ্ছে গিয়া পরাবৃত্তাকার। একটা প্রাসের গতিপথ হচ্ছে গিয়া পরাবৃত্ত। সো একটা বস্তুকে ছুঁড়লে এর গতিপথ কেমন হবে সেটা তো আমরা দেখছি অলরেডি। লেটস সে আমরা এখান থেকে একটা বস্তুকে একটা নির্দিষ্ট আদি বেগে এবং একটা নির্দিষ্ট কোণে ছুঁড়লাম, সেক্ষেত্রে আমরা জানি যে এইখান থেকে বস্তুটা এই রকম একটা গতিপথে উড়বে, এরকম একটা গতিপথে সে উড়বে। তাহলে এই যে গতিপথটা আছে, এই যে দেখতেছো এই যে গতিপথটা, এই গতিপথের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবং যেটা আমরা অলরেডি জানছি একবার, যেটা একটা পরাবৃত্ত হবে। সো সেটা কেন হবে সেটা আমরা দেখব। ওকে স্যার, চ্যাপ্টার শেষ হওয়ার পরে অ্যাডমিশনের ওকে 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 হবে। তোমরা অনেকে আসো যে অ্যাডভান্স কিছু অঙ্ক বা অ্যাডমিশন রিলেটেড কিছু জিনিসপত্র জেনে রাখতে চাও। ডেফিনেটলি আমরা সেটা আসলে অনেকটাই জানবো, তবে সেটা চ্যাপ্টারের একদম লাস্টের দিকে গিয়ে। ওকে, যখন আমরা সবাই সব কিছু বইয়ের পড়ে ফেলছি তখন আমরা ওই অ্যাডভান্স জিনিসপত্রগুলো জানতে পারি। তাহলে এবার আসুন আমরা এই যে গতিপথটা আছে এইটার সমীকরণটা নির্ণয় করতে চাই। যতটুকু তো আমরা শিখছি যে এই আনুভূমিক অক্ষকে আমরা এক্স অক্ষ এবং উলম্ব অক্ষকে আমরা ওয়াই অক্ষ বলতে পারি। এখন প্রাসটা এই পথ বরাবর উঠবে
একটা নির্দিষ্ট সময়ে প্রাসটা উঠতে উঠতে এরকম কোনো যদি একটা জায়গাতে থাকে, সেক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে ওয়াই উচ্চতায় আছে এবং এক্স আনুভূমিক দূরত্বে আছে, এরকম, তাই না? লাস্ট ক্লাসে আমরা এটা ডিটেলস কিন্তু দেখছি। তাহলে বুঝতেছো এই বস্তুটার যে অবস্থান, যেমন এই যে বস্তুটা এখানে আছে সেটা হচ্ছে গিয়ে এর স্থানাঙ্ক এক্স ওয়াই, আনুভূমিক বরাবর এক্স, উলম্ব বরাবর ওয়াই। এখন আমাদের এই বক্ররেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, এই বক্ররেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করা মানে প্রাসটা তো বেসিকলি এই বৃত্তাকার পথ বরাবর উঠবে, তার মানে এই এক্স এবং ওয়াইয়ের মাঝে সম্পর্কটা কি হবে সেটা নির্ণয় করতে হবে, বুঝছি? তার মানে আমরা এমন একটা সমীকরণ নির্ণয় করব যেই সমীকরণে বস্তু যে উড়বে তার এক্স ওয়াইয়ের মাঝে সম্পর্ক থাকবে। তাহলে এবার দেখো, আমরা কিন্তু লাস্ট ক্লাসে এই এক্স এবং ওয়াই নির্ণয় করা শিখছি, আমরা এটা সবাই জানি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এক্স ইকলসটা আমরা পাইছিলাম ভি কস থিটা টি এবং ওয়াই ইকলসটা আমরা পাইছি ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এটা আমি এখানে আরেকবার দেখাই দিচ্ছি, দেখো কেন এটা হয়েছে। আমরা বারবারই এই একই জিনিস বারবার দেখতেছি যাতে করে আমাদের সবার মাথার মধ্যে এই প্রজেক্টাইল ভেঙে দেখার ব্যাপারটা একদম গেঁথে যায়। তো আমরা জানি এটা যদি ভি হয়, ভি এর এই বরাবর যে অংশ এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে ভি কস থিটা, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ, কোণটা দেখো আনুভূমিক সঙ্গে দ্যাটস ওয়াই কজ, আর উলম্ব বরাবর যে অংশ সেটা হচ্ছে ভি সাইন থিটা। এবং দেখতেছো এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, এক্স অক্ষে কোনো ধরনের ত্বরণ থাকে না, বাট ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ আছে যেটা হচ্ছে মাইনাস জি, যেহেতু বেগটা উপরে ত্বরণটা নিচে, দ্যাটস ওয়াই মাইনাস জি। তাহলে দেখো এক্স বরাবর সমবেগে গতিশীল হচ্ছে, তো এক্স বরাবর যদি সমবেগে গতিশীল হয় তাহলে এক্স বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়ালস টু এক্স বরাবর বেগ ইন্টু সময় টি। আর ওয়াই বরাবর দেখতেছো ভি সাইন থিটাতে আমরা ছুটছি আর জি নিচের দিকে, দ্যাটস ওয়াই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই সূত্র থেকে ওয়াই উঠছে ওয়াই, ভি সাইন থিটা হচ্ছে উলম্ব দিকে বেগ, টি হচ্ছে সময়, ত্বরণটা মাইনাস, দ্যাটস ওয়াই মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এই দুটো জিনিসপত্র তো আমরা দেখছি, ওকে ফাইন, এই দুটো আমরা জানি। এখন গতিপথের সমীকরণ বলে তো আমরা জানি যে এক্স ওয়াইয়ের সম্পর্ক, এমন একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণে আমাদের শুধুমাত্র এক্স আর ওয়াই থাকবে। এখন এই দুইটা লাইন যদি আমরা জেনে ফেলি তাহলে আমাদের কাজ হয়ে গেছে। কিভাবে দেখো, আমাদের দরকার এক্স আর ওয়াই এর মাঝে সম্পর্ক। দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশনে খেয়াল করো ডান সাইডে দুইটাতেই টি আছে। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা টি ইকুয়ালস টু নির্ণয় করতে পারি। এই ইকুয়েশন থেকে টি ইকুয়ালস টু লেখা যাবে এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো, দেখো এখানে টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা। তাহলে এই যে টি এর ভ্যালু পাইলাম, এই যে টি এর ভ্যালু পাইলাম, এই টি এর ভ্যালুকে আমরা এই দ্বিতীয় সমীকরণের এই দুটো জায়গায় বসাই দিব। আমরা প্রথম সমীকরণ থেকে টি বের করব, করে এই দ্বিতীয় সমীকরণে এই দুইটা টি এর এখানে এই টি এর ভ্যালু বসাই দিব, তাইলেই দেখব আমরা সমীকরণ পেয়ে গেছি। দেখো এইখানটাতে ওয়াই, এখানে আছে ভি সাইন থিটা, সবাই মনোযোগ, হ্যাঁ, ভি সাইন থিটা, টি এর ভ্যালু আমরা পাইছি এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা মাইনাস হাফ জি, টি এর ভ্যালু এক্স ডিভাইডেড বাই ভি কস থিটা হোল স্কোয়ার। বুঝছি? ক্লিয়ার? ফাইন। আচ্ছা, তাহলে এটা আমরা সবাই বুঝে ফেলছি। দেখো আমাদের সমীকরণ হয়ে গেছে। কিভাবে হলো? এখান থেকে ভি এবং ভি কাটা, এখানে আছে সাইন থিটা, এখানে কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এভাবে লেখা যাবে ওয়াই ইকুয়ালস টু, এখানে একটা এক্স আছে, আর সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারবো এক্সটা আগে লিখলাম এক্স ট্যান থিটা, দেন এই জায়গাটাতে এভাবেই রেখে দিব। আমরা এই জায়গাটাতে একটু গুছায় যদি লিখি এভাবে লিখতে পারবো। দেখো এই জিটা উপরে আছে, এই মাইনাস জিটা উপরে আছে, নিচে আছে একটা টু,
আর এখানে ভি কস থিটা, এইটা হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এখানে আছে একটা এক্স, এক্সের স্কোয়ার মানে ইন্টু এক্স স্কোয়ার। সবাই নিশ্চয়ই বুঝছো। এই যে জিটাকে উপরে লিখছি, হাফ দুইটা নিচে আছে, ভি কস থিটা হোল স্কোয়ার, এই যে ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এক্সের হোল স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমরা যেই সমীকরণটা বের করতে চাইছি এই সমীকরণটা পেয়ে গেছি, এই সমীকরণটা আমরা এখানে পেয়ে গেছি। কিভাবে? আমরা তো জানি এটা নিক্ষেপণ কোণ, এটা নিক্ষেপণ কোণ, তার মানে এটা একটা ধ্রুবক। এই যে ট্যান থিটা অংশটা দেখতেছো, এইটা একটা ধ্রুবক, একটা নির্দিষ্ট কোণে ছুললে ট্যান ওই কোণটা ওটা একটা কনস্ট্যান্ট। ওকে, তার মানে এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, সঙ্গে এক্স আছে। আবার দেখো এই অংশটাও না একটা কনস্ট্যান্ট, নিশ্চয়ই সবাই বুঝছো, দেখতে পাচ্ছ জি এর ভ্যালু ধ্রুবক, নিক্ষেপণ বেগটাও ধ্রুবক, নিক্ষেপণ কোণটাও ধ্রুবক, তার মানে বুঝতেছো এইটা আরেকটা ধ্রুবক। ওকে, এইটা আরেকটা কনস্ট্যান্ট। যদি আমরা বলে দিতাম যে এত বেগে ছুটছি এবং এত কোণে ছুটছি, তাহলে দেখতেছো এই দুইটা ভ্যালু এখানে বসাইলে এখানে একটা সংখ্যা পাইতাম, তাহলে ওটা একটা ধ্রুবক। তাইলেই খেয়াল করে দেখো, আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাইছি। এই পাশে ওয়াই আছে আর এই পাশে দেখতে পাচ্ছ এক্স আছে, এই পাশে দেখতেছো এক্স আছে। তাহলে এই যে সমীকরণটা, এটাই প্রাসের গতিপথের সমীকরণ, এটাই প্রাসের গতিপথের সমীকরণ। এখন এইটা দেখতে অনেক বড়, এটা দিয়ে আমাদের কোনো অঙ্কই আসলে ডিরেক্টলি না করলেও চলবে। আমরা দেখছি না টি সময় পরে প্রাসের সকল অঙ্ক আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখছি, তাই না? তো বুঝতে পারতেছো যে ওইভাবেই আমরা সব অঙ্ক সলভ করতে পারবো। তারপরেও গতিপথের সমীকরণ কীরকম চাইলে আমরা এটা লিখে দিতে পারি। বুঝছি? ফাইন, এতটুকু সবার বোঝা হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এই যে নাইমুল ইসলাম, এটা শেষ হোক, তারপরে আমরা আবার নতুন চ্যাপ্টারে যাব, তখন আমরা তোমাদের সঙ্গে আবার আলোচনা করব। এই যে বলছো যে এরপরে রেদন ভাইয়ের একটা ক্লাসের অপেক্ষায় আছো, নাইমুল ইসলাম, ইনশাআল্লাহ। তো এটা তো কেবল শুরু, আমাদের কেবল একটা চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে, তাই না? এই গতিবিদ্যা শেষ হবে, প্রথম চ্যাপ্টার দেখে আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি, যাতে সবাই কলেজের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পেজটা ধরতে পারে। এরপর আমরা আরেকটু দ্রুত আগাবো, তখন হচ্ছে গিয়ে আমরা নতুন অন্যান্য সব চ্যাপ্টারগুলো আস্তে আস্তে পাবো। ভেরি গুড, সবাই বুঝতে পারছো, রাইট? ফাইন। এখন আমরা একটু এইখান থেকে এই জিনিসটা বলতে পারি, দেখো এইটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকেটাও আমরা একটা কিছু ধরতে পারি। লাইক এটাকে আমি ধরলাম, এই কনস্ট্যান্টটাকে ধরলাম আমি হচ্ছে গিয়া বি, হ্যাঁ এটাকে ধরলাম বি, এই ধ্রুবকটাকে ধরলাম বি, আর এই যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটাকে ধরলাম সি, তাই না? এটা তো ধ্রুবক, এই দুটা ভ্যালু তো ধ্রুবক। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, ওয়াই ইকলস টু বিএক্স, এই ধ্রুবকটা মানে মাইনাসটা সহ এই ধ্রুবকটা, মাইনাস সহ এই ধ্রুবকটাকে আমরা ধরলাম সি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো প্লাস সি এক্স স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো, এই জায়গাতে আমরা বি ইকলস টু ধরছি ট্যান থিটা এইটা, আর সি ইকলস টু ধরছি মাইনাস জি ডিভাইডেড বাই ভি টু ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এই পুরো মাইনাসটা সহ এটাকে আমরা সি বলতে পারবো, এটাকে আমরা বি বলতে পারবো। তাহলে কি সমীকরণটা এটা হলো না? সমীকরণটা এটা হলো না? এটাই মনে রাখবা, এটাই মনে রাখবা, এটাই হচ্ছে গিয়া পরাবৃত্তের সমীকরণ। এতটুকু পর্যন্ত আমরা আপাতত জানবো। তোমরা সামনে যখন ম্যাথমেটিক্স পড়বা দেখবা যে কোনিক্স নামে ম্যাথমেটিক্সে একটা জনরা আছে, তোমাদের শোভন ভাইয়া পড়াবে, হ্যাঁ? তো ওই কোনিক্সের মধ্যে আমরা দেখব এইরকম সমীকরণকে আমরা বলি পরাবৃত্তের সমীকরণ। যেমন সরলরেখার সমীকরণ আমরা সবাই জানি না, সরলরেখার সমীকরণ কি হয়? এক্স প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, তোমরা পড়ছো ওরকম করে, বা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওই রকম করে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এখন এখান থেকে কিন্তু এই কোশ্চেন আসতে পারে, দেখাও যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্তের সমীকরণ। সেখানে তোমাদের কাজ হবে প্রথমে এই দুইটা ইকুয়েশন জেনারেট করা, এখান থেকে টি বের করে এই জায়গায় বসাই দিবা, তাইলে এই জায়গা থেকে ডিরেক্টলি আমরা প্রাসের গতিপথের সমীকরণ পেয়ে যাব। এটা সবাই মুখস্থ রাখতে পারো, এবং এইখান থেকে আমরা এই পর্যন্ত এসে বলবো এটা একটা পরাবৃত্ত। ঠিক আছে? ওকে, তো গেল এটা।
তো এটা আসলে আমরা সবাই পারবো, প্রাসের গতিপথের সমীকরণ আমরা সবাই নির্ণয় করে ফেলতে পারবো। সো আমরা এখন পর্যন্ত যে প্রাসটা শিখছি সেটা হচ্ছে প্রাসের সব থেকে কমন এক্সাম্পল। দেখছো আমরা প্রথম থেকে এইটাই শিখছি যে একটা বস্তুকে ছুঁড়ে দিলাম, বস্তুটা যে তল থেকে উঠছে ওই তলেই ফিরে আসছে। খেয়াল করো এখানে এই তল থেকে উঠছে, এই তলে ফিরে আসছে। এখন প্রাস বলতে যে শুধুমাত্র এইটাই বোঝায় তা না, এরকম হতে পারে যে একটা বস্তু আমি উপর থেকে ছুটছি এবং উপর থেকে ছুড়লে এটা গিয়ে বিভিন্ন জায়গায় পড়ছে। লাইক তোমার টেবিলের উপর থেকে একটা কলম গড়ায় গিয়ে দূরে পড়লো, সো ওইটাও কিন্তু একটা প্রাস। সো এরকম বিভিন্ন কন্ডিশনের প্রাস হতে পারে। এখন আমরা ওই যে কন্ডিশনগুলো আছে সেই অঙ্কগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা ওইটা একটু দেখে নিই। তো এই কেসটাকে আমরা বলবো খুবই সোজা, আমরা আগে যে কন্ডিশনগুলো শিখছি ওটা বুঝে ফেলে এটা খুবই সোজা। উচ্চতা হতে নিক্ষিপ্ত প্রাস, উচ্চতা হতে নিক্ষিপ্ত প্রাস, উচ্চতা হতে নিক্ষিপ্ত প্রাস। প্রত্যেকটা কেস আমরা বুঝে যাব, জাস্ট ঠান্ডা মাথায় আমরা একটু দেখলেই। আগের ওইটা যখন হয়ে যায় তখন এইগুলা প্রত্যেকটা আরও অনেক ইজি। হ্যাঁ, আমরা প্রাসের ফান্ডামেন্টাল বুঝে ফেলছি, এখন দেখবো যে ধূপধাপ খালি হচ্ছে গিয়ে অঙ্ক মিলবে, ঠিক আছে? আচ্ছা এবার সবাই মনোযোগ দাও, দেখো ফাইন। তাহলে এই কেসটাতে বস্তুকে একটা উচ্চতা হতে ছুড়ে দেওয়া হবে। লেটস সে ধরে নাও যে ব্যাপারটা এরকম, এইটা একটা উঁচু দালান চিন্তা করো। এখন এইটা হলো একটা আনুভূমিক রেখা, এটা হলো একটা আনুভূমিক রেখা। মনে করো এই জায়গা থেকে তুমি একটা বস্তুকে ছুড়বা, এই জায়গা থেকে একটা বস্তুকে তুমি ছুড়ে দিবা। এখন তুমি কতভাবে ছুটতে পারো রিলেট করো, যে লেটস সে এইটা আমার হাতটা নিশ্চয়ই মাটি থেকে উপরে আছে, দেখতেছো হাতটা মাটি থেকে উপরে। এখন আমি এই বস্তুটাকে ছুড়বো, তিনটা ওয়ে আছে আমার কাছে। দেখো নাম্বার 1, আমি বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিব এইভাবে, এটা এভাবে গিয়ে পড়বে। নাম্বার 2, আমি বস্তুটাকে একদম আনুভূমিক বরাবর ছুড়বো, এভাবে একদম আনুভূমিক বরাবর এভাবে গিয়ে পড়বে। আরেকটা হতে পারে আমি বস্তুটাকে একটু নিচের দিকে এভাবে করে ছুড়বো এবং এটাও এভাবে করে গিয়ে পড়বে। তো দেখো প্রত্যেকটা কেসই আমরা ধরতে পারবো, তিনটা কেস হতে পারে। নাম্বার 1, আমরা এটাকে আমি এইভাবেই বললাম, নাম্বার 1 এই কেসটা ধরলাম, এই বরাবর ছুড়লাম। এই কেসটাতে বলছে এই বরাবর আমরা ভি বেগে ছুড়লাম, দেখো একদম আনুভূমিক দিকে ছুটছি, একদম আনুভূমিক দিকে ছুটছি। তো একদম যদি আনুভূমিক দিকে ছুড়ি তাহলে বুঝতে পারতেছো এটা এইভাবে যদি ছুড়ে দেওয়া হয়, দেখতেছো এটা অলরেডি একটা উচ্চতায় আছে, মাটি থেকে অলরেডি সে একটা উচ্চতায় আছে। এখান থেকে এইভাবে ছুটছি, ছুড়ে দিলে ডেফিনেটলি বস্তুটা এরকম কোনো একটা জায়গায় গিয়ে পড়বে। সবার এটা বুঝে ফেলা উচিত, তাই না? একদম সহজ। খেয়াল করো এখান থেকে ছুড়ে দিছো, এটা এভাবে করে গিয়ে এই জায়গাতে পড়ছে। ওকে, তাহলে এটা 1 নম্বর কেস, এটা হচ্ছে 1 নম্বর কেস। এই 1 নম্বর কেসকে আমরা বলতে পারবো যে উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। সো এইটা সবাই বুঝতে পারছি, তাই না? 1 নম্বর কেস আমরা সবাই বুঝে ফেলছি। আমরা এখন এই ক্ষেত্রে সূত্রগুলো কি হবে সেটা দেখব। কমন সেন্স, তাই না? বুঝে গেছে। যেমন এইটা একটা বস্তু, আমি একদম উচ্চতা থেকে এইভাবে ছুড়ে দিলাম, তাহলে এটা এভাবে করে গিয়ে পড়বে। তাহলে এই কেসে কি হবে সেটা আমরা দেখব। বুঝছি গেল একটা। আমরা আগে প্রত্যেকটা কেস দেখে নিব। 2 নম্বর কেস, কেস নাম্বার 2, একই রকম। এটা একটা উচ্চতা আছে,
দেখতেছো এটা একটা দালান আছে লেটসে। এখন এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এটা একটা উচ্চতায় আছে দেখতেছো, এইখান থেকে বস্তুটাকে আমরা উপরের দিকে ছুঁড়ে দিছি অনেকটা এই রকম, এই দিকে ছুটছি দেখো। তাহলে চিন্তা করো আমরা যদি এটাকে উপরে ছুঁড়ি তো দেখতেছো এইভাবে উপরের দিকে, মানে উপরে দাঁড়ায় আছি ওখান থেকে আবার এইভাবে করে ছুঁড়ে দিলাম। তাহলে এখানে বুঝতেছি যে একটা নির্দিষ্ট বেগে ছুটছি, আবার তাকে একটা নির্দিষ্ট কোণেও কিন্তু ছুটছি। খেয়াল করছো আনবিক বিষয় এটা কোণ করে ছুটছি। তাহলে সেই ক্ষেত্রেও আমরা বুঝতেছি এটাও উচ্চতায় আছে, এই উচ্চতায়, আবার উচ্চতা থেকে উপরের দিকে ছুটছি। তাহলে এটা উড়বে এইরকম, দেখো এই রকম করে উড়ে গিয়ে এই জায়গাতে পড়বে। তাহলে এটা হলো 2 নাম্বার কেস। উচ্চতা থেকে তির্যকভাবে বা উচ্চতা থেকে উপরের দিকে ছোড়া, তাই না? উচ্চতা থেকে তির্যকভাবে উপরের দিকে ছোড়া। তাহলে এই কেসকে আমরা এভাবে লিখতে পারি, উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে ছোড়া, ঊর্ধ্ব দিকে নিক্ষেপ। তাইলে আমরা 2টা কেস পেয়ে গেছি। সবার রিলেট করা কিন্তু অনেক ইজি, তাই না? আমরা এই 3টা কেস একবারে পড়ে তারপরে হচ্ছে গিয়া সব আলোচনা করব। তোমাদের মনে 2-একটা যা কোশ্চেন আছে ঠান্ডা মাথায় জাস্ট এই সামনে 10 মিনিট দেখলে দেখবা যে সবগুলা কেস মাথার মধ্যে একদম আলটিমেটলি কেটে যাবে। শুধু যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। আমি যেভাবে ড্রাইভ করতেছি দেখে নিলে দেখবা একদমই কোনো ধরনের প্যারা হবে না। ভেরি গুড, ফাইন, ক্লিয়ার? এতটুকু সবাই বুঝছি। তাহলে আমরা 2টা কেস দেখলাম। একটা কেস উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস, এটা নাম্বার 1। তারপরটা উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস, গেল 2টা। এরপর 3 নাম্বার কেস, এখানেও একই রকম ঘটনা। একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তু আছে, সো এই বস্তুটাকে এইবার আমরা প্রথম কেসে দেখছি আনুভূমিকে ছুটছি, এর পরের কেস একটু উপরে ছুটছি, এর পরের কেস হওয়া উচিত উচ্চতা থেকে একটু নিচে ছোড়া। সেই ক্ষেত্রে দেখা যাবে বস্তুটাকে আমরা উচ্চতা থেকে এই নিচের দিকে একটা বেগ দিয়ে ছুড়ব, এই দিক বরাবর। দেখো নিচের দিকে একটা বেগ দিয়ে ছুটছি। তাহলে এই ক্ষেত্রে বুঝতেছো আমরা এখানে একটা নিক্ষেপণ বেগ দিছি এবং তার একটা নিক্ষেপণ কোণ আছে, এই জায়গাতে একটা নিক্ষেপণ কোণ আছে, এটা হচ্ছে থিটা। দেখো থিটা কোণ করে নিচের দিকে ছুটছি। 3টা কেসে মিলবে, আনুভূমিকে ছুটছি, উপরের দিকে ছুটছি এবং এবার নিচের দিকে ছুটছি। তাহলে উচ্চতা থেকে তির্যকভাবে নিচের দিকে ছোড়া, নিম্নের দিকে ছোড়া, সেই ক্ষেত্রে এটার গতিপথ কেমন হবে সেটাও বুঝতেছো। এই বরাবর ছুড়লে এটা এই রকম, এটা এরকম করে যাবে, দেখতেছো? এটা এভাবে করে উড়ে এই জায়গাতে এসে পড়বে। সবাই নিশ্চয়ই এতটুকু বুঝে ফেলছো। এখান থেকে একটা কোণ করে নিচে ছুটছে, এটা এভাবে করে গিয়ে পড়ছে। তাহলে এই কেসকে কি বলা উচিত? সবাই নাম বুঝে ফেলছো তাই না? এই কেসকে বলা উচিত উচ্চতা হতে তির্যকভাবে নিচের দিকে ছোড়া। তির্যকভাবে নিচের দিকে নিক্ষেপ। তাইলে দেখো আমরা 3টা কেস পেয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা 3টা কেস পেয়ে গেছি। এই 3টা কেসেই প্রাসের সূত্রগুলো কীরকম হবে সেটাই আজকে আমরা ক্লাসে
দেখব, বুঝছি? কেসগুলো কিন্তু সবার মাথায় ঢুকে গেছে। এখন দেখবা অলমোস্ট 3টা কেসের জন্যই আমাদের সূত্রগুলা একই রকম হবে। ওকে, সবার ক্লিয়ার? তাহলে এবার আসো প্রথমটা, উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। ওকে, বইয়ে শুধু এটাই দেওয়া আছে, আমরা এর আরও এক্সটার্নাল কেসেস যা হতে পারে সেগুলো দেখব। প্রত্যেকটার জন্যই আমরা সূত্র দেখব। দেখো এই কেসগুলোতে আমাদের কি কি বের করতে হয়। ফার্স্ট অফ অল এটা একটা উচ্চতায় ছিল, দেন অ্যাগেইন আরও খেয়াল করো বস্তুটা এটার পাদবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে পড়ছে। এই যে দূরত্বটা এটাকে আমরা বলতে পারবো এক্স, এই দূরত্বকে আমরা বলতে পারবো এক্স। খেয়াল করো আমরা যখন এটাকে ছুড়ে দেই সে নেমে আসে, পাশাপাশি সে কিন্তু এক্স পরিমাণ সামনে যায়। তাহলে এটা হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখানে যে এক্স দেখতে পাচ্ছ এটাকে আমরা বলতে পারবো আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই এক্স আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়ছে। দেখো এইটা ছিল তার পাদবিন্দু যার উপরে এখান থেকে ছুটছি, এইটা এতটুকু দূরে গিয়ে পড়ছে, এটা এক্স। আর এটা হচ্ছে এইচ, কতটুকু উচ্চতা দিয়ে পড়ছে। এই দুইটাই আমাদেরকে বের করতে বলে, কত উচ্চতা দিয়ে পড়ছে অথবা কতটুকু দূরে গিয়ে পড়ছে। এই এইচ এবং এক্স এর সম্পর্কটা আমাদের বের করতে হবে। তো এবার দেখো আমরা এখানেও যদি অক্ষ আকারে চিন্তা করি, খেয়াল করো প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের চিন্তা করব। এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ। দেখো সো এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? নাই। আমরা জানি এই দিক বরাবর যদি ছোড়া হয় তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণের মান 0, কারণ এক্স অক্ষে কোনো ধরনের ত্বরণ কাজ করে না, ওই বরাবর সবসময় ত্বরণ 0। এবং দেখো এই কেসে সমস্ত বেগই এক্স অক্ষ বরাবর। দেখো এই যে ভি যে বেগটা, এই ভি যে বেগটা এটা পুরাটাই কি আনুভূমিক বরাবর না? এখানে তো লিখেই দিছে আনুভূমিক বরাবর, মানে পুরো বেগটাই সামনের দিকে, এর কোনো ওয়াই বরাবর অংশ নাই। দেখতেছো আনুভূমিক বরাবর মানে পুরা বেগটাই হচ্ছে গিয়া এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বেগটাই কিন্তু ভি যেটা দেওয়া থাকবে, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ 0। এবার দেখো ওয়াই অক্ষ তো এইটা, তাই না? ওয়াই অক্ষ বরাবর কিন্তু ওর কোনো বেগ নাই, নিচের দিকে কোনো বেগ আছে? পুরাটাই সামনে আনুভূমিকে। বাট ওয়াই অক্ষ বরাবর ওর একটা ত্বরণ আছে, ত্বরণটা কত? জি। এটা কোন দিকে? নিচের দিকে। আদি বেগ নাই, বাট নিচের দিকে একটা ত্বরণ আছে। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষে যাব। এক্স অক্ষে কি কোনো ত্বরণ আছে? নাই। তাহলে এক্স অক্ষে সমবেগে চলে, তাহলে এক্স বরাবর অতিক্রান্ত দূরত্ব সেটা কি? তো আমরা এক্স বলি, এক্স ইকুয়ালস টু ভি এক্স ইন্টু টি। নিশ্চয়ই বুঝছো সমবেগে চললে এস ইকুয়ালস টু ভিটি, ওই সূত্র থেকে এক্স বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, আর এক্স বরাবর যে বেগ সেটা হচ্ছে ভি এক্স, আর সময়টা পাইছে টি। ওকে, পতনকাল টি, লেটসে এখান থেকে যে পড়ছে এটা হচ্ছে টি। তাহলে এখানে ভি এক্স এর ভ্যালু তো আমরা দেখছি, যে বেগে ছুটছি সেটাই ভি এক্স। দেখো যেই বেগে আমি ছুটছি পুরোটাই এক্স বরাবর, তাহলে এখানে আমরা বসাইতে পারবো ভি। তাহলে এক্স ইকুয়ালস টু ভি টি। তাহলে এটা আমরা মনে রাখবো, এইখান থেকে আমরা পাইলাম এক্স ইকুয়ালস টু ভিটি। এটা কিন্তু মনে রাখা ইম্পর্টেন্ট, এক্স ইকুয়ালস টু ভিটি। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি নিক্ষেপণ বেগ ভি জানি আর পতনকাল টি জানি, এখান থেকে এখানে পড়তে কত সময় লাগছে, তাইলেই জেনে যাব সে আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়ছে। এটাই, সে আনুভূমিক বরাবর কত দূরে গিয়েছে এটাই। এরপর আসো এবার চলে যাব আমরা, এটা মনে রাখবো আমরা একটা সমীকরণ। এবার হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা একটু সূত্রগুলা দেখব। সো ওয়াই অ্যাক্সিসে খেয়াল করো, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু তার একটা ত্বরণ আছে। হ্যাঁ, সো আমাদের এই সূত্র সবার জানা আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখো তো ওয়াই অক্ষে সরণ কত? বস্তুটা এখান থেকে এখানে আসা, এর মানে এক্স বরাবর এক্স যাওয়া, আর ওয়াই বরাবর কিন্তু এইচ নেমে আসা। এটাকেই কিন্তু আমরা ওয়াই বলতে পারি, ইজন্ট ইট? এখান থেকে এখানে আসছে মানে এক্স অক্ষে গেছে এক্স, আর ওয়াই অক্ষে নেমে আসছে হচ্ছে এইচ। এভাবে আসা মানে ওয়াই অক্ষে এইচ নেমে আসা। তাহলে ওয়াই অক্ষের যেই সরণটা এটাকে আমরা বলতে পারবো
উচ্চতা এইচ। আদি বেগ কত? শূন্য না? দেখো ওয়াই অক্ষ বরাবর কোনো আদি বেগ নেই, পুরোটাই এক্স অক্ষে। তাহলে ওয়াই অক্ষ মানে এই নিচের দিকে কোনো বেগ নেই, তাহলে বেগের মান শূন্য হলে এই অংশটা শূন্য, এটা নাই। হাফ এর ভ্যালু হচ্ছে জি, দেখতেছো ওয়াই অক্ষে ত্বরণটা জি ইন্টু টি স্কোয়ার। তো দেখতেছো এখানে জি কেন প্লাস? দেখো বস্তুটা এভাবে পড়ছে, মানে ওয়াই অক্ষে বস্তুর সরণ নিচের দিকে, নিচের দিকে এইচ নেমে আসছে, আর জিও নিচের দিকে, দ্যাটস ওয়াই দুইটাই প্লাস। তাহলে এইটা হইল গিয়ে আমাদের এইচের সূত্র। তাহলে এই দুইটা মনে রাখলে আমাদের কাজ শেষ। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র কী কী পাইলাম? সূত্র পাইলাম এক্স ইকস টু ভিটি, যদি আমাদের এই এক্স বের করতে বলে কত দূরে গিয়ে পড়বে, আর যদি ওয়াই বের করতে বলে, ওয়াই মানে হচ্ছে গিয়া উচ্চতা, যেটাই কষ্ট হবে হাফ জি টি স্কোয়ার। এই দুইটা যদি আমরা মনে রাখি, এই টাইপের যে কোনো অঙ্ক আমরা সলভ করতে পারবো। মনে রাখবো এই কেসের ক্ষেত্রে এক্স ইকস টু ভিটি, এইচ ইকস টু হাফ জি টি স্কোয়ার, এতটুকুই মনে রাখতে হবে। আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো। তাহলে এটা সবার মনে থাকবে, ক্লিয়ার? ও গলা শুকিয়ে গেছে। ভেরি গুড, এই যে ফেরদৌস আনসার করছো, ওকে ফাইন। তোফায়েল আহমেদ বুঝতে পারছো, ভেরি গুড, ওকে। তাহলে এই কেস আসলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তাহলে আমরা একটা কেস বুঝে ফেলছি, এবং আমরা যখন অঙ্ক দেখব এরকম বেশ অনেকগুলো অঙ্ক আমরা দেখব। তো তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা কাজ দিছিলাম, সবাইকে বলছিলাম সবাই একটু বইটা খুলে প্রায়শের কিছু অঙ্ক ঘাটা দেখবা। তো কিছু অঙ্ক যখন তোমরা ঘাটায় দেখছো, আমরা যে সাধারণ কেসটা পড়ছি ওই অঙ্কগুলো তোমরা পারছো, মেজরিটি পারছো, বাট কয়েকটা এরকম অঙ্ক তোমরা দেখছো যে উচ্চতা থেকে একটা বস্তুকে আনুভূমিকভাবে ছুঁড়ে দিছে, সেগুলো হয়তো বা বই গোথ্রু করার সময় মনে হতে পারে আচ্ছা এই কেসটা আমরা দেখিনি। তো এখন এরপর থেকে আমরা এটা পারবো, ক্লিয়ার? ভেরি গুড, ফাইন 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 ফাইন, ডান 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 ডান, বুঝে ফেলছি আমরা, জোস, সেরা, ওকে। আচ্ছা দেখো এই তিনটা কেস দেখলে আজকে আজকে কাজ শেষ। হ্যাঁ আরেকটু আমরা জাস্ট দেখে ফেলছি। এরপরের কেস, উচ্চতা হতে আমরা এবার একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিব। তো সেই ক্ষেত্রে কি কি বের করব? একই জিনিস বের করব, এই এইচের সম্পর্ক বের করব, এবং যতটুকু দূরে গিয়ে পড়ছে সেটাকে আমরা এক্স বলতেছি, এই এক্স এর মানও নির্ণয় করব। ঠিক আছে, এইচ আর এক্স এখান থেকে এখানে আসবে, তার মানে এই এইচ আর এই হচ্ছে এক্স। তাহলে প্রথম কাজ, এক্স অ্যাক্সিসে আমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে খেয়াল করো, তির্যকভাবে সরাতে এই বেগের দুই দিক বরাবরই উপাংশ থাকবে। এই দিকে ছুটছি আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে এই ভি এর আনুভূমিক বরাবর একটা অংশ আছে, এই বরাবর একটা অংশ আছে, যেটাকে আমরা বলি ভি এক্স। এটা কত হবে? যেহেতু আনুভূমিকের সঙ্গে কোণটা থিটা, তাহলে এই ভি এর এইদিকে অংশ হবে ভি কস থিটা। এবার দেখো উপরের দিকে এটা হচ্ছে ভি ওয়াই হচ্ছে ভি সাইন থিটা, নিশ্চয়ই এটা সবাই বুঝছি তাই না? এই ভি এর এইদিকে অংশ ভি কস থিটা, এইদিকে অংশ ভি সাইন থিটা। তাহলে এক্সেও অংশ আছে, ওয়াইও অংশ আছে, ওকে। আচ্ছা তাহলে এক্স বরাবর ত্বরণ কত? এক্স বরাবর ত্বরণ শূন্য, এই বরাবর কোনো ত্বরণ থাকে না। বাট এটা বুঝতেছ নিচের দিকে তো একটা ত্বরণ আছে, এবং এটা হচ্ছে এ ওয়াই হচ্ছে এখানে আমরা জানি এ ওয়াই হচ্ছে গিয়া জি, নিচের দিকে কাজ করতেছে জি, এখানে একটা ত্বরণ আছে। তাহলে এবার এক্স অক্ষে কেমন বেগে চলে? সমবেগে, যেহেতু ত্বরণ নাই। তাহলে এই এক্স ইকলস টু কত হবে? সমবেগের সূত্র অনুযায়ী এক্স ইকলস টু ভি এক্স ইন্টু টি। তাহলে এক্স অক্ষ বরাবর এখানে বেগটা কত আমরা বের করছি? এক্স অক্ষ বরাবর বেগটা ভি কস থিটা, তাহলে এখানে ভি এক্স এর এখানে বসে যাবে ভি কস থিটা ইন্টু টি। তাহলে দেখো ভি কস থিটা ইন্টু টি, তাহলে আমরা এটা মনে রাখবো, ভি কস থিটা ইন্টু টি। এই ক্ষেত্রে
এই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে ভি কস থিটা টি। তাহলে তোমরা বুঝতেছো, যদি নিক্ষেপণ বেগ বলে দেয়, নিক্ষেপণ কোণ বলে দেয় এবং পতনের সময় বলে দেয়, তাহলে এখান থেকে বের করতে পারবা আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়ছে। আচ্ছা, এই চ্যাপ্টারে ক্লাস স্লাইড দেওয়া হয়েছে, এটা বলছো ফেরদৌস? হ্যাঁ, ডেফিনেটলি সবগুলো ক্লাসেরই স্লাইড তোমাদেরকে ক্লাসের পরেই দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ক্লাস শেষ হইলেই স্লাইডগুলো দিয়ে দেওয়া হয়। তো তোমরা যখন পড়বা, তোমাদের এই পড়ার ম্যানারটা এরকম হবে, প্রথমে ক্লাস দেখবা, ক্লাস দেখে স্লাইডটা নামাবা, নামায় তুমি তো ক্লাসের সঙ্গে নোট করতেছো, স্লাইড দেখে আবার পরবর্তীতে মিলায় নিবা নোটটা যে ঠিক আছে কিনা। ওকে, তারপর এভাবে করে যখন সব ক্লাস হয়ে যাবে, সব নোট করা হয়ে যাবে, এরপরে তুমি বইটা একবার রিডিং দিবা আর বইয়ের পেছনে সব অঙ্ক করে ফেলবা। এই কাজটা যদি করো তাহলে তোমার চ্যাপ্টার পড়া হয়ে গেছে। এখন এইখানে অনেকে আছো যে নোট হাতে করতেছো না, তাদেরকে বলবো একটু হাতে নোট করলে ভালো হয়। কি, আমরা যখন পড়ি, ওই পড়াটা একবার যখন আমরা খাতায় লিখি তখন সেটা স্টেবল হয় মাথায়, বা আরও ভালো মতো মনে থাকে। সো ওই নোট করতে যায় সবার পড়াটা রিভাইজ হয়ে যায় বা মাথায় ঢুকে যায়। সো নোট করলে ভালো। এর পাশাপাশি যারা একটু অলস তারা এই কাজটা করতে পারো, বাট এটা করো না, এটা বেশি ভালো প্র্যাকটিস না। যে সবগুলো পিডিএফ নামাবা, নামায় হচ্ছে ফটোকপির দোকানে যায় প্রিন্ট আউট করে এরপর স্টাপলার করে রেখে দিবা, লেকচার 1 2 3 4 5 এভাবে করে। তাহলে তোমার একটা জাস্ট আমার এই হাতে লিখাই এটা একটা নোট হয়ে গেল। ওকে, ওইটা স্টাপল করে রেখে দিবা, দেখবা যে ওইটা তুমি পরীক্ষার আগে বারবার পড়তে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল, প্রথমটা আমরা বের করে ফেলছি। এবার আসো আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি। ওয়াই অ্যাক্সিস, ওকে ফাইন। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, যেহেতু ত্বরণ আছে, এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার দেখো, এইটা আমরা প্রথম দিন ক্লাসেই শিখছি। তোমাদের মনে আছে আগে কি করতে হয়? এই সমীকরণ ইউজ করতে হলে আগে সরণের দিক নির্ণয় করে নিতে হয়, তারপরে সরণের সঙ্গে বেগ এবং ত্বরণ মিললে প্লাস, আর সরণের উল্টো দিক হলে মাইনাস। তাহলে দেখো বস্তুটা এখান থেকে উড়ে এসে এখানে পড়ছে, তাহলে ওয়াই অক্ষে সরণটা কোন দিকে হয়েছে? নিচের দিকে হয়েছে না? দেখতেছো ওয়াই অক্ষে সরণটা কিন্তু নিচে হয়েছে, এখান থেকে এখানে আসা মানে বেসিক্যালি সরণ নিচে হয়েছে, কজ আদি বিন্দু ছিল উপরে আর শেষ বিন্দু নিচে, তার মানে সরণটা হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে, আই থেকে এফ এর নিচে। তার মানে সরণ নিচে এবং তার ভ্যালু কত? তার ভ্যালু এইচ। ত্বরণও কোন দিকে? নিচে। আমরা দেখতেছি অভিকর্ষ ত্বরণ নিচে কাজ করে, সরণ যেদিকে ত্বরণ সেদিকে, মানে এই দুটো একই সাইন প্লাস। বাট ওয়াই অক্ষে দেখো নিক্ষেপণ বেগটা কিন্তু উপরে ভি সাইন থিটা, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ওয়াই অক্ষে সরণ এইচ, এখান থেকে এখানে আসা মানে ওয়াই অক্ষে এইচ নেমে আসছে নিচের দিকে। আদিবেগ ভি সাইন থিটা, এটা কোন দিকে? সরণ নিচে, আদিবেগ উপরে, তাইলে এই ইউটা মাইনাস হবে, এখানে লিখতে পারবো মাইনাস ভি সাইন থিটা। সবার বুঝে ফেলা উচিত। দেখো সরণ নিচে, নিক্ষেপণ বেগ উপরে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ। দেখো ত্বরণটা নিচে সরণের দিকে, সরণ তো নিচে, তাহলে এটা প্লাস হবে জি টি স্কোয়ার। আমি আরেকবার বলতেছি, দেখো যে ওয়াই অক্ষ বরাবর সরণ এটা ঘুরে এখানে পড়া মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে এইচ নামছে, মানে সরণ নিচে। তো ওখানে দেখো ওই এইচ। ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপণ বেগ ভি সাইন থিটা উপরে, সরণের উল্টা দিকে, দ্যাটস ওয়াই মাইনাস ভি সাইন থিটা টি প্লাস ত্বরণ জি নিচে সরণের দিকে, দ্যাটস ওয়াই জিটা প্লাস। তাহলে এই ক্ষেত্রে এইচ নির্ণয়ের সূত্র এটা। তাহলে দেখো যে আমরা নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ এবং পতনের সময় জানলে এখান থেকে বের করতে পারবো ও কত উচ্চতা থেকে এসে পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এই দুইটা সূত্র মনে রাখতে হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে সূত্র কি? এই ক্ষেত্রে সূত্র আমরা এভাবে মুখস্থ করে ফেলবো, এক্স ইকলস টু ভি কস থিটা টি, এটা একটা, আর একটা হচ্ছে এইচ ইকলস টু মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কয়ার, এই দুইটা।
তাহলে দুইটা কেস শেষ। আমরা এরপর উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাসে কত উপর থেকে পড়ছে, কত দূরে গিয়ে পড়বে, এগুলো বের করে ফেলতে পারবো। ভেরি গুড, এই যে বুঝতে পারছি। এই যে তোমরা যখন লিখো না যে বুঝতে পারছি, তখন এটাই হচ্ছে কি আমার শান্তি, তাই না? ফিজিক্সটা আমরা তো পড়বো, অনেক দিন পড়বো। তো কখনো ইনশাল্লাহ ক্লাসে তোমাদের এরকম হবে না, আমার ক্লাসে ইনশাল্লাহ এরকম হবে না যে ফিজিক্স পড়তেছো বা তুমি বুঝতে পারতেছো না। দেখো, ফিজিক্স সাবজেক্টটা এত মজার, আমি জানি তোমরা অলরেডি অনেকে এই কোর্সে আসো যে ফিজিক্সের প্রেমে পড়ে গেছো, তাই না? ফিজিক্সের প্রেমে পড়ে গেছো। তো আমার ক্ষেত্রেও এটা হয়েছিল। আই স্টিল রিমেম্বার যে আমি যখন ইন্টারমিডিয়েটের জার্নি শুরু করি, আমার প্রথম প্রেম ছিল হচ্ছে গিয়া পদার্থবিজ্ঞান, ফিজিক্স। আলটিমেটলি 9-10-এ অনেক অঙ্ক আমরা করি, বাট 9-10 অঙ্কের ভিতরে অত ফিল নাই, অল্প কিছু অঙ্ক, সোজা টোজা অঙ্ক, এত আহামরি লাগতো না। কিন্তু ইন্টারমিডিয়েটে যখন আমরা গতিবিদ্যা পড়ি বা এরপরে নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন তুমি আগাবা, দেখবা তুমি ভিতরের রিয়েলাইজেশনটা ফিল করতে পারতেছো। যেমন আমার মনে আছে ফার্স্ট ইয়ারে আমি প্রজেক্টাইলের এই গতিগুলো পড়ার পরে যেখানে তাকাইতাম ওখানেই ফিজিক্স দেখা শুরু করছিলাম, অল্প জেনে অনেক কিছু মিলাইতাম, তাই না? লেটসে ঝর্ণার নিচে গোসল করতেছি, এখন ঝর্ণা থেকে পানি এসে পড়তেছে, তখন দেখে বুঝতাম যাচ্ছে এই পানিটা এভাবে করে এসে পড়তেছে, এটা তো একটা প্রজেক্টাইল মোশন, তাই না? তুমি দেখবা যত আমরা শিখতে থাকবো তুমি চারপাশের বিভিন্ন এক্সাম্পলের মধ্যে ফিজিক্স খুঁজে পাবা, এবং এটা যখন তুমি পাইতে শুরু করবা তখন তুমি বুঝবা ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তুমি রাইট ট্র্যাকে আসো। এবং জেনুইন প্যাশনটা ধরে রাখলে, আমরা চেষ্টা যদি ধরে রাখি, দেখবা ফিজিক্স কখনো আমাদের কাছে টাফ সাবজেক্ট হবে না, ফিজিক্স হবে আমাদের সব থেকে প্রিয় একটা সাবজেক্ট। এবং এই কথার পর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাবজেক্ট প্রিয় হইলে তুমি কখনো না কখনো আসলে কোনো না কোনো দিন সেটাকে আসলে অ্যাকোয়ার করেই ফেলবা, ভালো করতেই পারবা। বাট দেখা যায় পছন্দের সাবজেক্ট সবার ফিজিক্স হয়েই যায়, বাট আলটিমেটলি সবার নাম্বার বা রেজাল্ট সমান আসে না। এবং রেজাল্ট বা নাম্বারের ক্ষেত্রে বেসিক্যালি ভ্যারি করে আমাদের প্র্যাকটিস, রেগুলার ক্লাস করা, বুঝছো, এগুলা বা ক্যালকুলেশন করা। দেখবো যে সাবজেক্টে সব পারি, বাট আমি যে কাজগুলো করতে বলছি বা বইয়ের যে অঙ্কগুলো সলভ করতে বলবো বা আমি যখন সলভ করব তখন নোট করে নেওয়া, এগুলো না করলে দেখবা বুঝতেছো বাট ক্যালকুলেশন ভুল করতেছো, ছোটো ছোটো ভুল হচ্ছে। সো ওইখানে একটু টাইম দিতে হবে, ঠিক আছে? ক্লাস করে জাস্ট ক্লাসের নোট পড়বো, অঙ্ক করবো, হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে ওকে। ফিজিক্স পড়াটা একটুও বোরিং লাগে না, কনসেপ্ট বুঝে ম্যাথ করে অনেক ভালো লাগে। ভেরি গুড, এই তো নাইডু ঠিক বলছো, একদম পারফেক্ট বলছো। তাহলে এবার দেখো আমরা দুইটা কেস কিন্তু দেখে ফেলছি। উচ্চতা হতে আনুভূমিকের ক্ষেত্রে সূত্র দেখছি, উচ্চতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকের সূত্র দেখছি। তাহলে এবার কোনটা? উচ্চতা হতে তির্যকভাবে নিচের দিকে নিক্ষিপ্ত প্রাস। তাহলে এটা দেখো, ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে গিয়া এই বেগটাকে দুইটা অংশে ভাগ করা। এখানে দুইটা অংশ কোন দিকে হবে? যেহেতু নিচের দিকে ছুটছে, তার একটা অংশ হবে আনুভূমিক দিকে এই দিকে, আরেকটা অংশ হবে এই দিকে। দেখো এইখানে এই দিকে ছুটছে, এই জন্য একটা অংশ এই দিকে, একটা অংশ এই দিকে, এটা হচ্ছে কর্ণ। আর এখানে নিচে ছুটছে, তাহলে একটা অংশ সামনে আনুভূমিকে আর একটা নিচের দিকে, দেখো এটার কর্ণ এটা। তাহলে এই দিকে যে অংশ সেটাই ভিএক্স। ভিএক্স কত? এই ভি এর এইদিকে অংশ হবে ভি কস থিটা, যার সঙ্গে কোণ তার সঙ্গে কস। আর এইদিকে যে অংশ যেটাকে আমরা বলতে পারবো ভি ওয়াই, এটাই কষ্ট হবে ভি সাইন থিটা, এটাই কষ্ট হবে ভি সাইন থিটা। ওকে, এখন শেষ, এরপর দেখবা আমরা বেশ কতগুলো অঙ্ক করবো এবং প্রত্যেকটা তোমরা পারবা। এটা হচ্ছে ভি সাইন থিটা। এক্স অক্ষে ত্বরণ কত? এক্স অক্ষে ত্বরণ 0, এক্স অক্ষে কখনো ত্বরণ নাই। ওয়াই অক্ষে ত্বরণ নিচের দিকে, যেটা হচ্ছে জি। দেখো বেগটাও কিন্তু এখানে নিচে, এখানে বেগটাও নিচে, ত্বরণও নিচে, সরণও নিচে, এইখানে সবগুলা নিচে ওয়াই অক্ষে, বুঝছি? তাহলে এবার প্রথম কেস, এক্স অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে কেমন চলে? সমবেগে। তাহলে তো আমরা জানি যে এখানে এক্স দূরত্বে গিয়ে পড়বে, সেই ক্ষেত্রে এক্স ইকলস টু ভিএক্স টি। ভিএক্স এর ভ্যালু আমরা বসাবো, যেটা হচ্ছে ভি কস থিটা
ইন্টু টি। ঠিক আগের মতো এই সূত্রটা হয়ে গেল। নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ আর পতনের সময় জানলে আনুভূমিক বরাবর কত দূরে গিয়ে পড়বে এটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। সুরাইয়া বলছো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অল সাবজেক্টের জন্য বেস্ট টিচার পাইছি। আসলে কথাটা কিন্তু আমি বলবো সত্য। হ্যাঁ, কথাটা কিন্তু আমি বলবো সত্য। যদি এমন হইতো, বেস্টের আসলে কি বোঝায় আমি জানি না, মানে 4টা সাবজেক্ট মিলায় বা তোমরা এইবার যে সার্ভিসটা পাচ্ছ, আমি তো এর থেকে অনেকদিন যাবত আছি, আমি ডেফিনেটলি বলবো যে তোমরা খুব ব্যালেন্স টিচার প্যানেলের কাছে পড়তেছো। ইউ গাইজ আর লাকি, এটা বলতে হবে তোমাদেরকে আমার। নর্মালি দেখা যায় বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন এডটেক প্ল্যাটফর্মে কোথাও ম্যাথ ভালো তো কেমিস্ট্রি ভালো না, কেমিস্ট্রি ভালো তো ফিজিক্স ভালো না, এভাবে মিলায় মিশায়, বা বায়োলজি ভালো না, দুইটা ভালো আর দুইটা এভারেজ, এরকম মিলায় মিশায় হয়। তো এবার আমাদের এই যে কোর্সটা তোমরা তো জানো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের সঙ্গে অনেকে প্রিপারেশন নিচ্ছ। তো আমরা কিন্তু একটু অন্যভাবে চিন্তা করছি। রেজনের সঙ্গে যখন আলোচনা হয়, চিন্তাটা এভাবে করা হয়েছিল যে একই জায়গায় সবাই মিলেই ভালো করতে হবে সেটা না, আমরা এভাবেই আসলে সব কিছু পিক করা হয়েছে। যে যেটা সাবজেক্টে ভালো, যে যে প্ল্যাটফর্মেই হোক, যে যে সাবজেক্টে ভালো, তাদের কাছেই আসলে তোমাদেরকে ট্রেন করানো হচ্ছে। এবং আমারও মনে হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে ইটস আ ব্যালেন্স টিম। এবং এই ব্যালেন্স টিমের কাছে যদি তুমি থ্রু আউট দ্য ইয়ার পড়ে যাও, তাইলেই হচ্ছে গিয়া তোমার সাফল্য নিয়ে আর চিন্তা করতে হবে না। সবাইকে বলতেছি, নিশ্চিন্তে তোমরা সকল টিচারের কাছে গুছায় পড়ে ফেললেই হবে। যেমন ইন্টারমিডিয়েটে মেজরিটির এরকম একটা আফসোস হয়, ফার্স্ট ইয়ারের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে সে তার পারফেক্ট টিচারের সন্ধান পায়, তখন গিয়ে আফসোস করে, ইস ফার্স্ট ইয়ারে প্রথম দিন যদি আসলে আমি জানতাম কিভাবে পড়তে হয়, ওনার কাছে যদি পড়তাম, তাহলে সেক্ষেত্রে অনেকটা আগে থাকতাম, এখন অনেকটাই সময় চলে গেছে। এই একটা আফসোস মেজরিটির হয়। তো দেখা যায় ভালো কলেজগুলোতে যারা চান্স পায়, সেখানে ভালো ভালো টিচাররা পড়ান, তারা আসলে প্রথম থেকেই প্রপার গাইডলাইন পায়, তাদের সময় নষ্ট হয় না, এবং সেটা কোপ আপ করে সামনে আগায় যায়। দেখা যায় আমাদের মফস্বল কলেজগুলোতে, বা যেই কলেজগুলো রিনাউন্ড না বা প্রত্যন্ত এরিয়াতে, তখন একজন স্টুডেন্ট যতই মেধাবী হোক, হয়তোবা প্রথম থেকে সঠিক পথটা পায় না। না পাইলে ফলাফল দেখা যায় যে অনেক সময় চলে যায় এবং সে বুঝতেই পারে না পড়তে হবে কীভাবে। এবং এটা একটা বড় প্রবলেম, এবং ইন্টারমিডিয়েটে মোস্ট প্রবলি এটাই সব থেকে বড় প্রবলেম। তো সেই প্রবলেমে তোমরা কেউ পড়বা না, তো আমরা গুছায় পড়তেছি। তো তোমাদের দেখলে আমারই জেলাস লাগে। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো, আমাদের সময় ভাই এত অনলাইনে পড়ালেখা ছিল না, কি যে এক ঝামেলা, খুঁজে বেড়াইতাম, বিভিন্ন টিচারদের কাছে পড়ে বেড়াইতাম, ভাবতাম আচ্ছা এটা কি ঠিক আছে, উনি কি ঠিক পড়াচ্ছেন, আচ্ছা এটা যদি ঠিক হয় তাহলে অন্য আরেক জায়গায় গিয়ে আবার দেখতাম, আচ্ছা ওকে তাহলে তো মনে হচ্ছে ইনি ভালো পড়াচ্ছেন। এই সব করতে করতে একটা হজবরল অবস্থা হয়ে যেত। তার পাশাপাশি যখন অফলাইন ছিল না, যারা ঢাকার বাইরে, তাদের জন্য তো টিচারের এক্সেস পাওয়া কঠিন ছিল, মন ছোট হয়ে থাকতো ছেলেপানের। তো সেই প্রবলেম ঘুচাইছে। তোমাদেরকে বলতে পারবো ইউ আর ইন্টু দ্য বেস্ট ওয়ান, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আসো, এটা বুঝে ফেলছি, এটা বুঝে ফেলছি। এবার আমরা চলে যাব ওয়াই অ্যাক্সিসে। এবার আমরা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ত্বরণ আছে, সূত্র নিব আমরা, এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এবার খেয়াল করে দেখো, ওয়াই অ্যাক্সিসে সবই নিচে, বস্তু এখান থেকে এনে আসছে, সরণ নিচে, এটা নিচে, ত্বরণ জি নিচে, আদিবেগ ভি সাইন থিটা এটাও নিচে, সবাই নিচের দিকেই, মানে সরণের দিকেই, মানে সবগুলা প্লাস। সরণ কত? এইচ। নিক্ষেপণ বেগ ভি সাইন থিটা টি, এই যে ভি সাইন থিটা, এই ইউ এর ভ্যালু, প্লাস হাফ ত্বরণের ভ্যালু জি টি স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে তার উচ্চতা কত হবে। তো হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রেও সূত্র জেনে ফেলছি। এই ক্ষেত্রে এক্স ইকলস টু ভি কস থিটা টি, ওয়াই ইকলস টু ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ডান। তিনটা কেসই আমরা শিখে ফেলছি। এইগুলা কোনো কঠিন লাগবে তোমাদের? লাগবে না। অঙ্ক আসলে এভাবে ভেঙে ভেঙেই আমরা করব। ওকে,
ওকে ওকে ফাইন। তো দেখো আমরা দেখলাম উচ্চতা হতে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত করলে হচ্ছে তার সূত্রগুলো কি হবে, উচ্চতা থেকে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করলে সেক্ষেত্রে সূত্র কি হবে, এবং আরও দেখলাম উচ্চতা থেকে তির্যকভাবে নিচের দিকে নিক্ষেপ করলে এই সূত্র কি হবে। ওকে আচ্ছা, এখন তোমাদের মনে কারো কি এরকম কোশ্চেন আসে না যে ভাই উচ্চতা থেকে নিক্ষেপ করার ব্যাপারটা তো আমরা বুঝলাম, বাট গভীরতা থেকেও তো নিক্ষেপ করা যেতে পারে, গভীরতা থেকেও তো আমি নিক্ষেপ করতে পারি, কিভাবে? এটা হচ্ছে 4 নাম্বার কেস, এটা পড়লেই আমাদের সব কেস শেষ। দেখো 4 নাম্বার কেস, এইটা বইয়ে নাই কিন্তু, এই কেসগুলো একটাও বই পাবা না কিন্তু, বাট আমরা এমনভাবে গুছায় রাখতেছি প্রাস যেখান থেকে যে কেস আসুক তুমি দেখবা এটা তো আমরা সূত্র আকারে শিখে ফেলছি। ওকে, গভীরতা থেকে তির্যকভাবে, এটা লাস্ট, এটা হইলে শেষ, আজকে থিওরি পড়া শেষ। ঊর্ধ্ব দিকে, এটা একটাই কেস, গভীরতা থেকে একটাই কেস, নিক্ষিপ্ত প্রাস। এই কেসে কি হবে দেখো, জাস্ট 2 মিনিটে আমরা বুঝে যাবো, জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। এইখানে গভীরতা থেকে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস, লেটস সে তুমি একটা খনির গভীরে আছো বা মাটি কেটে কোথাও একটা ডাউন করে রাখছি, এরকম চিন্তা করো, এই যে এই যে এই যে এই রকম দেখতেছ, এইখানে একটা গভীরতা আছে, এইখানে একটা গভীরতা আছে, তুমি একটু নিচে আসো, বা এভাবে চিন্তা করো সিঁড়ির মতো, উপরে একটা স্তর নিচে একটা স্তর, তুমি নিচের সিঁড়িতে আসো। ওকে, লেটস সে তুমি এখান থেকে একটা বস্তুকে ছুঁড়ে দিবা, তাহলে কি তুমি গভীরে আসো না? এখান থেকে একটা বস্তুকে আমরা ছুটতেছি কোন দিকে? তির্যকভাবে ঊর্ধ্ব দিকে। এই কেস কিন্তু বইয়ে পাবা না, এই জন্য বলতেছি এগুলো দেখে রাখো, মজা হবে, বহুত ফায়দা হবে। ওকে, একদম গুছায় গুছায় কেস ওয়াইজ আমরা সব দেখে নিচ্ছি। একটা গভীরতা থেকে আমি এটাকে ছুড়লাম তির্যকভাবে উপরে, তাহলে এখানে একটা কোণ আছে থিটা, এর গতিপথ কেমন হবে? এইটার গতিপথ হবে এই রকম, এটা গিয়ে এই জায়গাতে পড়লো, এটা গিয়ে এই জায়গা থেকে পড়লো, তাহলে দেখো আমি ছুড়লাম গর্ত থেকে, লেটস একটা গর্ত থেকে একটা বস্তুকে ছুড়ে দিলাম, ওইটা গিয়ে ওই সমান্তরাল ভূমিতে পড়লো, তাহলে গভীরতা থেকে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস। ওকে আচ্ছা, তো এখন ফার্স্ট থিং ফার্স্ট, এইখানটাতে আমরা বুঝতেছি এই যে দূরত্ব, এখান থেকে এই যে ফুল যে দূরত্ব, এটাকেই আমরা বলতে পারবো এক্স। দেখো এই জায়গা থেকে বস্তু এখানে পড়ছে, মানে এই বিন্দু পর্যন্ত, এটাই কি আনুভূমিক অতিক্রান্ত দূরত্ব না? এটা এখানে গিয়ে এই জায়গায় পড়ছে, বাট আনুভূমিক বরাবর সে কত দূরে গেছে? এতটুকু, যেটা হচ্ছে এক্স। আর উলম্ব দূরত্ব দেখতেই পাচ্ছি এইটুকু, যেটাকে আমরা ওয়াই বলতে পারি, বস্তুটা এখান থেকে এখানে উঠছে, মানে উপরের দিকে ওয়াই উঠছে, এই ওয়াইয়ের ভ্যালুটাই কিন্তু আমাদের এইচের সমান। খেয়াল করো, ওয়াইয়ের ভ্যালুটাই এই উচ্চতার সমান, তাই না? এতটুকু উপরে পড়ছে, এইটাই তো ওয়াইয়ের সমান। তাহলে কাজ একটাই, প্রথমে বেগকে ভাগ করে ফেলবো, এটা ভি, বিকে এই বরাবর ভাগ করলাম, এই যে ভি এক্স, 2 মিনিট মনোযোগ, ভি এক্স, এটার সঙ্গে কজ আছে, এদিকে অংশ কত হবে? ভি কজ থিটা, ভি এর এদিকে অংশ ভি কজ থিটা, আর উপরের দিকে অংশ এইদিকে ছুটছি, একটা অংশ আনুভূমিকে একটা উলম্ব দিকে, ভি ওয়াই, ভি ওয়াই কষ্ট কত হবে? ভি সাইন থিটা, ভি ওয়াই কষ্ট ভি সাইন থিটা। ওকে ফাইন। এক্স অক্ষে ত্বরণ কত? এক্স অক্ষে কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য। ওয়াই অক্ষে ত্বরণ কত? ওয়াই অক্ষে ত্বরণ মাইনাস জি। কেন মাইনাস জি? কত দেখতেছো, জি নিচের দিকে আর ভি সাইন থিটা উপরে, আর জি তো নিচে, এই জন্য। তাহলে অ্যাগেইন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে আমরা চলে যাব, প্রথমে এক্স অ্যাক্সিস। তাহলে দেখো তো এক্স অ্যাক্সিসে সে কতটা পথ গেছে? এক্স, এই দূরত্বটা এক্স, এবং এক্স অ্যাক্সিসে সে সমবেগে গেছে, এবং সেই বেগটা কত? ভি কস থিটা, ভি কস থিটা ইন্টু টি। তাহলে একই সূত্র, বারবার খেয়াল করতেছো, ওই একটাই সূত্র বারবার ঘুরে ঘুরে আসতেছে,
এক্স অক্ষের ক্ষেত্রে। নিক্ষেপণ বেগ কত কোণে নিক্ষেপ করছি, কত সময় লাগছে পড়তে, সো এখান থেকে এখানে গিয়ে পড়ছে। সো দেখতেছো এই এক্স ইকলস টু এদিকে এর বেগ ভি কস থিটা, আর এখানে এখান থেকে আসতে লাগছে টি সময়, হয়ে গেছে সোজা। দেন ওয়াই অ্যাক্সিস, দেখো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্র এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসটা কত, এখান থেকে এখানে আসছে, স্মরণ মনোযোগ দাও, এখান থেকে এখানে আসছে, মানে বেসিকলি বস্তুটা কি উপরে উঠছে না, উপরে উঠছে। দেখো ওয়াই অক্ষে এখান থেকে এখানে আসা মানে এক্সে এতটুকু আসা, ওয়াইয়ে এতটুকু উপরে ওঠা। এটা ছিল আদি বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু, মানে বস্তু উপরে উঠছে, তার মানে স্মরণ উপরে, এইচ উপরে, বেগ উপরে, ত্বরণ নিচে। তার মানে বুঝতেছ স্মরণের সঙ্গে মিললে প্লাস, না মিললে মাইনাস। তাহলে স্মরণ উপরে, বেগও উপরে, তার মানে এই দুইটা প্লাস, স্মরণ এবং বেগ প্লাস। ত্বরণ নিচে, তাহলে ত্বরণটা মাইনাস। স্মরণ কত, এইচ, বেগ কত, ভি সাইন থিটা টি, দুইটাই কেন প্লাস, দুইটাই উপরে। ত্বরণটা নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাস, এই এর ভ্যালু মাইনাস হবে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ডান ডান ডান, সবাই নিশ্চয়ই এইটা আমরা বুঝে ফেলছি। তাহলে এই ক্ষেত্রে সূত্রগুলো কি কি হবে, এই ক্ষেত্রে সূত্র x ইকলস টু ভি কস থিটা টি, এইচ ইকলস টু ভি সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো ডান, ওকে, অল ক্লিয়ার বলছো। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, তাহলে তোমাদেরকে বলতে পারি প্রজেক্টাইলে সকল কেস এখন আসলে তুমি খালি মিলাবা যে কোন কেস হয়। উচ্চতা হতে নিক্ষিপ্ত প্রাস যদি হয়, উচ্চতা হতে আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস বললে এই সূত্র ইউজ করব। উচ্চতা থেকে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস বললে এই সূত্র ইউজ করব। উচ্চতা থেকে তির্যকভাবে নিচের দিকে নিক্ষিপ্ত প্রাস বললে এই সূত্রগুলো ইউজ করব। এবং 4 নাম্বার কেস, গভীরতা হতে তির্যকভাবে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত প্রাস বললে এই সূত্রগুলা ইউজ করব। ঠিক আছে, তাহলে এই 4টা কেসের যত সূত্র বলছি সব সূত্র আমরা আজকে নোট করে ফেলছি। সবাই মাথার মধ্যে ছবি এঁকে এঁকে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার পরে খাতায় নোটটা দেখে এমনভাবে মুখস্থ করবা যাতে করে নেক্সট ক্লাসে ঢুকেই আমরা এই 4টা কেসের উপরে যাবতীয় যা যা কিছু অঙ্ক হয় সেই অঙ্ক করা শুরু করব। প্রজেক্টাইলের সকল অঙ্ক তোমরা এখন বই দেখলে মিলাইতে পারবা। প্রজেক্টাইলের সকল অঙ্ক আমরা বই দেখলে এখন আমরা মিলাতে পারবো। তারপরেও আমরা প্রজেক্টাইলের হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসেই আমরা এই 4টা কেসের উপরে ভিত্তি করে কিন্তু অনেকগুলি অঙ্ক দেখব। সো আজকে তোমাদের কাজ হবে এইগুলো নোট করা, এবং নেক্সট ক্লাসটা যেদিনকে, ওই দিনকে ক্লাসের 10 মিনিট আগে পড়তে বসবা, বৈশাখ নিজের খাতা থেকে এই সূত্রগুলো আরেকবার দেখে নিবা, যাতে করে পরের ক্লাসে এসে আমি শুরু থেকেই অঙ্ক যখন করাবো, যখন লিখবো সূত্র এটা লিখছি, লেটসে এরকম একটা অঙ্ক আসছে, আমি এবারে সূত্র লিখছি, কেউ আমারে বললো যে ভাই এই সূত্র কই পাইলেন, ওরে কিন্তু আমি ধরে মারবো। মানে একটু জাস্ট ক্লাসের আগে দেখে নিলে দেখবা যে তোমার কি বলে ক্লাস ধরতে সুবিধা হয়। এবং এই এই টেকনিকটা অবশ্যই ফলো করবা। ইন্টারে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য খাতা বানাইছিলাম, নিজের হাতে নোট করতাম, সুন্দর করে লিখতাম। টিচার যখন লেকচার দিতেন মনোযোগ দিয়ে শুনতাম আর লিখতাম, শুনতাম আর লিখতাম, শুনতাম আর লিখতাম। তো প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিট টাইম থাকতো, কলেজের কথা বলতেছি, এক পিরিয়ডের পর একটা পিরিয়ড শুরু হওয়ার আগে। তো ওই সময়টাতে আমি যেটা করতাম যে লেটস সে একটু পরে কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি খাতাটা বের করে আগের ক্লাসে যা পড়াইছে ওরা একটু চোখ বুলায় দেখে নিতাম মেন পয়েন্ট। দেখা যেত নেক্সট এই এরপরে যে লেকচারটা দিতেন টিচার, আমি সব কিছুই সুন্দর মতো ধরতে পারতাম। তো এভাবে করে সব সাবজেক্টের ক্ষেত্রে তোমরা খাতা বানাবা। ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগে একটু খাতাগুলো উল্টাবা। ক্লাস শুরু হইলে হঠাৎ করে এসে ক্লাসে বসে ক্লাস করতে গেলে কিন্তু অত ভালো লাগে না আসলে ক্লাস। সো তার জন্য যে আবার এরকম হয় যে ভাইয়া আপনার ক্লাস করছি, বাট অন্য সাবজেক্টের পড়া ছিল বা পরীক্ষা ছিল বা কলেজের এই সেই হেন তেন অনেক কিছু ছিল, সেই জন্য আসলে আপনার ওই অংশটা পড়া হয় নাই। তাতে প্রবলেম নেই, আমি জানি সব দিন আসলে পড়া হবে না, ক্লাসের আগে সব দিন সব পড়া শেষ হবে না,
কোনো দিন সময় পাবা ওই দিন পড়বা, কোনো দিন সময় পাবা না, ওই দিনকে পড়া হবে না, ওটা আমি জানি। তো এই কাজটা তো করা যায়। আচ্ছা ঠিক আছে, পড়া হয় না তো কি হয়েছে, পড়াটা আমরা লেটসে আমার ক্লাসটা 10টায়, তুমি 9:30 বা 9:40 বসে গেলা, বসে হয় 15-20 মিনিট ক্লাস শুরু হইতে হইতে 15-20 মিনিট তুমি হচ্ছে বারবার দেখতে থাকবা, বারবার দেখতে থাকবা যে মেন মেন পয়েন্টগুলো। যদি এমন হয় যে ভাই ক্লাসটা 5 মিনিট পরে শুরু করছে, তাহলে তো তোমার ভালো, 5 মিনিট তুমি আর এক্সট্রা দেখতে পারতেছো। এটা যদি করো, এভরিডে যদি নোট করো, কিচ্ছু করতে হবে না। খালি এই কাজই যদি করো, তুমি রেগুলার ক্লাসের আগে 10-15 মিনিট আগের দিনে লেকচার দেখো, লেকচার তুলো, খাতায় নোট করে রাখো, আর বইয়ের অনুশীলনী কিছু অঙ্ক দেখো, তাহলে আমি তোমাকে এখন বলে দিচ্ছি এইচএসসি পরীক্ষায় A+ পাওয়া এটা তো একটা সোজা কাজ। বুয়েটেও চান্স পাবা, ঢাকা ইউনিভার্সিটিও চান্স পাবা, যা যা চাইবা সব কিছুই পাইবা, শুধুমাত্র এতটুকু কাজ করলেই। এই কথাটা আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি তখন, কারণ হচ্ছে প্রত্যেকটা কেস ভেঙে ভেঙে উইথ মাই এক্সপেরিয়েন্সেস আমি তোমাদেরকে ডেলিভার দিতেছি, এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে এত সুন্দর করে গুছিয়ে তুমি ফিজিক্সটা এই মুহূর্তে মুথায় আর কোথাও পাবে না। ওকে ফাইন। আচ্ছা, আমার ক্লাসের আগে ম্যাথ ক্লাস থাকে, এটা বলছে হচ্ছে গিয়া সুরাইয়ান আক্তার। এরা এরা খুব খারাপ হয়েছে, ক্লাসের আগে ম্যাথ ক্লাস থাকে, ছেলেপান টায়ার্ড হয়ে যায়, 2টা ম্যাথ ফিজিক্স ক্লাস, হাই ভোল্টেজ ক্লাস, প্যারা, তাই না? তো একটু প্যারা নিতে হবে আর কি, হ্যাঁ একটু প্যারা নিতে হবে। খুব ভালো হইতো যদি আইসোলেট টাইমে ক্লাস হইতো। তো যাই হোক, এই ওভাবে করেই ম্যানেজ করতে হবে, ঠিক আছে, ওভাবে করেই ম্যানেজ করতে হবে। আচ্ছা ওকে, সবাই নিজের কথা ভাবে, আমাদের কথা ভাবে না, কতগুলো সাবজেক্ট একসাথে ম্যানেজ দিতে হয়। খুব কষ্ট, অনেক কষ্ট হয় আসলে। ইন্টার লাইফে আমি প্রত্যেক দিন পড়তে বসার আগে খুব মেজাজ খারাপ হইতো, বাবা মার কাছে যাই বলতাম যে তোমরা অনেক শান্তিতে আছো, কোনো কাজ নাই। সো তারা আমার দিকে তাকায় থাকতো যে আচ্ছা আমাদের কোনো কাজ নেই, তো তারা ভাবতো যে আমি এমন কি মহা কাজ করি। সো আমি তাদেরকে আসলে এটাই বলতাম যে দেখো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়া এবং সন্ধ্যাবেলা অফিস শেষ হলে বাসায় চলে আসা, কোনো পড়া পড়তে হয় না রাতের বেলা, এর থেকে আনন্দের আর জীবন কি হইতে পারে? সকালে যাব, সন্ধ্যায় চলে আসবো, আর অফিসে কাজবাজ কী আর এমন আছে, এটা ভাবতাম আমি। কিন্তু ইন্টারমিডিয়েটের যে পড়ালেখা সেটা তো অনেক বেশি কঠিন, মনে হয়তো কতগুলো সাবজেক্ট, ফিজিক্স পড়তেছে ওদিকে কেমিস্ট্রি কি জানি না, কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালেন্স করলাম, বায়োলজি কিছু পারি না, এরকম হয়। তোমাদের একটা স্টোরি বলি, আমার বায়োলজির একটা স্টোরি বলি, তোমাদের ভালো লাগবে, এই স্টোরিটা তোমাদের ভালো লাগবে। তো আমি যখন নটরডেম কলেজে ভর্তি হই, এই বারবারই বলি আমি নটরডেম কলেজে যখন ভর্তি হই, তার কারণ হচ্ছে কি আই এম প্রাউড টু বি আ নটরডেমিয়ান। আমি বুয়েটের সিএসসিতে পড়েছি, তার জন্য আমি যতটুকু প্রাউড ফিল করি, আমি তার থেকেও বেশি প্রাউড ফিল করি বি আর নটরডেমিয়ান। যাই হোক, পার্সোনাল। তো আমরা আসি এখানে। তো যখন আমি নটরডেমে ক্লাস শুরু করি ফার্স্ট ইয়ারে, তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3 সাবজেক্টকে আমি খুবই ইমফাসাইজ দেই, প্রায়োরিটি দেই, খুবই প্রায়োরিটি দিই। দেখো তোমাদের সঙ্গে মিলবে এই কাহিনি। মানে ফিজিক্স সারাদিন পড়ি, বাসায় বই খালি ফিজিক্সই পড়ি, কিছু হইলেই ফিজিক্সের অঙ্ক করি, এরে ওরে ফিজিক্সের অঙ্ক করাই, এটা করে বেড়াচ্ছিলাম আর কি। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমি খুবই ভালো ছিলাম। কেমিস্ট্রি একটু সোজা লাগতো আমার কাছে, কজ বুঝার কিছু নাই, মুখস্থ, আর বেশি বেশি করে খাতায় লিখতাম, আর প্যাচ ট্যাচ কম আছে, মানে ঘুরায় দেয় না, অ্যাটলিস্ট বইয়ের অঙ্ক ঘুরায় না। ফিজিক্সে দেখবো সবাই আইনস্টাইন ঘুরায় টুরা দেয়। তো কেমিস্ট্রিতেও ভালো ছিলাম। ম্যাথমেটিক্সে আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে আমি ম্যাথ অলিম্পিয়াড বা এই টাইপের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকাতে ম্যাথ আমার এমনিতেও ভালো লাগতো। যাই হোক, তো যেটা হইতো, এই 3টে সাবজেক্ট সারাদিন পড়তাম, যখনই পড়তাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তাম। আর আমার টার্গেটও ছিল বুয়েট, তো ওই জায়গা থেকে এই 3টা সাবজেক্টই আগে প্রায়োরিটি দিতাম। সেই 3টা সাবজেক্ট পড়তে পড়তে বাংলা, ইংলিশ, আইসিটি তো গেছে। মনে রাখবা যে বাংলা, ইংলিশ, ইবিআই, এই বাংলা, ইংলিশ, আইসিটি যে আছে, হ্যাঁ, এইগুলো আসলে যেটা করতে হবে, এইগুলো কিন্তু পুরো মাস বা প্রত্যেক সপ্তাহে পড়ার জিনিস না, এইগুলো কোর্স আকারে পড়তে হয়। একটা ইংলিশ কোর্স করে নিবা 2 মাসের বা 3 মাসের, একটা বাংলা কোর্স করে নিবা, ওই লাস্টে যায় টেস্টের আগে পরে করলে। আমি টেস্ট পরীক্ষার আগে বাংলা ইংলিশ বই খুলি নেই, সত্য কথা এটা। আর আইসিটি এগুলা ওই টেস্টের আগে পরে বা একটা কোর্স করে নিতে হয় ভালো, এটা। তো ওইগুলো সব প্রত্যেক সপ্তাহে পড়তে হবে এমন না, আমি একটু টোন সেট করে দিচ্ছি। অনেকের মনে হয় যে 9-10-এ সব সাবজেক্ট সমান্তরালে পড়তাম, তো ইন্টারমিডিয়েটে তো সব সাবজেক্ট সমান্তরালে পড়তে পারবা না, এটা হচ্ছে বাস্তবতা, হ্যাঁ।
তো ওইটা ওইভাবে কোর্স করে লাস্টের দিকে দেখা যাবে, ওইটা নিয়ে এত চিন্তা করো না, যা আছে আছে ওই রেগুলার কলেজে ক্লাস করবা, যতটুক পড়াইতেছে অতটুক পড়া কলেজে সাপ্তাহিক দিয়ে দিবা, ওই ও তো হয়ে গেছে। প্রায়োরিটি এখানে যদি তোমার টার্গেট হয় যে তুমি পড়তে চাও বুয়েট বা ইঞ্জিনিয়ারিং, পাশাপাশি ভার্সিটি, ডিউ, এই তিনটা সাবজেক্টকে তোমার ব্যালেন্স করতে হবে। এর মধ্যে সব থেকে অড যেটা হয় সেটা হচ্ছে গিয়া বায়োলজি। বায়োলজি না আর ভালো মতো পড়া হয় না, বোটানি এবং জিওলজি মিলে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। বায়োলজি আমি একদমই মনোযোগ দিচ্ছিলাম না, ছেড়েই দিছি, আর পারতেছি না, বড্ড হয়রান লাগে। ওই যে মিনা কারণ দেখছো না, রাজু একদিন মিনার কাজ নিয়ে কাজ করে বাসায় এসে বলছিল না বড্ড হয়রান লাগে। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে সারা সপ্তাহ ক্লাস করে, এখন তো তোমরা নতুন প্রথম প্রথম ক্লাসে যাইতেছো, একটু মনে আনন্দ টানন্দ আছে, রং লাগছে, ইন্টারমিডিয়েটে উঠছো, বড় হইছো, পাখা গজাইছে, অনেক কিছু, যাই হোক বাদ দাও। আচ্ছা, সো অল আই এম ট্রাইং টু সে যে বায়োলজিটা আমি একদমই পড়তেছিলাম না, এবং মেজরিটির ক্ষেত্রে এরকম একটা কেস হবে। সো এই যে রিলেট করতেছ, অনেকেই রিলেট করতেছ যে যেই সাবজেক্টেই ক্লাস করো সেই সাবজেক্টে 2-3 পেজ হয় তো ফাইলে, ভেরি গুড। আচ্ছা, তো এবার আসো আমি তোমাদেরকে আমার স্টোরিটা শেয়ার করি। সো ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস, প্রথম 6 মান্থ, এই 3 সাবজেক্ট এমন পড়ালেখা শুরু করছি আমি ভুলেই গেছি ইন্টারমিডিয়েটে আরও কতগুলি সাবজেক্ট আছে। হ্যাঁ পড়তেছি, প্রচুর পড়তেছি। তো পড়ার মাধ্যমে আমি এগুলোতে ভালো ভালো নাম্বার পাচ্ছিলাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কলেজে সাপ্তাহিক পরীক্ষা, আমাদের কুইজ পরীক্ষা হয়েছিল, খুব ভালো ভালো নাম্বার পাইতেছি, মানে 100-100 ধারা কাছে পেয়ে যাইতেছি। ম্যাথে সবসময় 100। যাই হোক, বায়োলজিতে আমার কি হয়েছে, প্রথম বায়োলজি পরীক্ষা দিছি। সো আই রিমেম্বার আমি প্রথম বায়োলজি পরীক্ষাতে পাইছিলাম -17। ক্যান ইউ ইমাজিন, -17। বায়োলজি পরীক্ষার আগের দিন রাতে কিছু বুঝতেছি না, সাপ্তাহিক পরীক্ষা, জাস্ট পড়তে পড়তে ঘুমায় গেছি। না বুঝলে যেটা হয়, না বুঝলে না ওই দিনকে রাতে পড়তে যায় যখন কিছুই বোঝা যায় না তখন ঘুম আসে। সারা সপ্তাহ পড়ি নাই, তো ঘুম আসছে, ঘুমায় গেছি। তো ঘুম থেকে উঠে গেছি পরীক্ষা দিতে, কিছুই আসলে পড়ি নাই, জানি নাকি। তো -17 দিছে। অ্যাকচুয়ালি ওখানে আসছিল একটা প্রশ্ন আমার মনে আছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখো। আমি গাছপাতা এঁকে রেখে দিয়ে আসছি, আমি জানি না যে ওটা কি। সো টিচার, আমাদের যিনি টিচার ছিলেন গাজী আজমল স্যার, গাজী আজমল স্যারের বই তোমরা পড়ো, ওনারই হচ্ছে গিয়া আমাদের ক্লাস হইতো। উনি রাগ হয়ে, যে এত আহম্মক কেমনে হয়, ভুলভাল লিখে রাখছে, রাগ হয়ে -17 দিয়ে রাখছে, -17, যে মাইনাস, মানে প্লাস নাম্বার তো পাই নেই, বরঞ্চ মাইনাস পাইছি। এরা গেছে প্রথম সাপ্তাহিক পরীক্ষার বায়োলজির নাম্বার। তো বাসায় বায়োলজির নাম্বার বলি নেই, বাসায় এসা মারে বলছি যে হচ্ছে গিয়া বায়োলজি খাতা দেয় না, বায়োলজি খাতাটা দেয় না, নর্দম কলেজ ভালো না, খাতা দেয় না স্যার। খাতা দিছে ঠিকই, তো আমি সেটা তাদেরকে বলিনি। আচ্ছা, তো এবার দ্বিতীয়বার আমি অনেক বেশি ভালো করে পড়ালেখা করছি, হালকা একটু মনোযোগ দিয়েছিলাম। তো এইবার পাইছি -2, উন্নতি হয়েছে, বাট -2। এবারও না আমার বায়োলজি পরীক্ষা ভালো হয় নাই। তো আমি এই খাতাগুলোকে সুন্দর মতো জমায়ে রাখছি, যে কাউরে দেখাবো না। আর বলছি বায়োলজি পড়া লাগে না, নর্দম কলেজে বায়োলজি লাগে না, আমি বায়োলজি পড়ি না, আর পড়লেও হচ্ছে খাতা দিচ্ছে না। তো সাডেনলি একদিন আমার প্যারেন্টস, আমার অভিভাবক হচ্ছে কি আমার বায়োলজির নাম্বার দেখছে, এই খাতার নাম্বার দেখলো যে -17, এরপর -2, প্রথম 2টা সাপ্তাহিক পরীক্ষার কথা বলছিলাম। তো দেখে খুব ভালো একটা কমেন্ট করতেছিল যে যাক আমার বায়োলজিতে উন্নতি দেখা যাচ্ছে, যে প্রথমে পাইছি -17, এরপরে পাইছি -2, তার মানে আমি উন্নতি করছি, তাই না? -17 থেকে -2তে আসছে, আমি ডেফিনেটলি উন্নতি করছি। তখন হচ্ছে কি আমার প্যারেন্টস বলতেছিল যে আমি যেভাবে উন্নতি করতেছি বায়োলজিতে, খুব শীঘ্রই 3 নাম্বার বায়োলজি পরীক্ষায় আমার সর্বোচ্চ উন্নয়ন দেখা যাবে, আমি হয়তো ওটাতে 0 পাবো। -17, -2, 0 তো তার থেকে বেটার। সো বলতেছিল আমার প্যারেন্টস আমাকে, তুমি যেভাবে বায়োলজিতে উন্নতি করতেছো, এভাবে উন্নতি করলে তুমি খুব দ্রুততম সময়ে 0 পাইতে চলেছো, তাই না? সো দ্যাট ওয়াজ মাই স্টোরি। তো এরপরের পরীক্ষায় 0 পাই নেই, এরপরের পরীক্ষায় পড়ালেখা করছি, বিকজ ইগোস্টিক হয়ে যাচ্ছিল, ব্যাপারটা গায়ে লেগে যেতেছিল যে আমার টার্গেট হয়ে দাঁড়িয়েছে 0 পাওয়া।
সো ওই জায়গা থেকে পরবর্তী পরীক্ষাতে মনে হয় পাইছি 70-80 পাইছি, ওই সপ্তাহে ভালো মতো পড়ছি। সো দ্যাট ওয়াজ দ্য সিনারিও অফ বায়োলজি, মাই সিনারিও অফ বায়োলজি। সো এই বায়োলজির সিনারিও কি এরকমই রাখছি? রাখি নাই। ওই 6 মাস যাওয়ার পরে বা 4-5 মাস যাওয়ার পরে বুঝতে পারছি যে এত অবহেলা করলে সমস্যা। কজ বায়োলজিটাকে তো ব্যালেন্স রাখতে হবে, কোনো কোনো জায়গায় বায়োলজি দেখাইতে হবে অ্যাডমিশনে, এইচএসসিতে প্লাস পেতে হবে। আবার আমি তো খুব লোভী ছিলাম, হ্যাঁ লালচি, লোভী। কেমন লোভী? যে পড়তেছি, অনেক আছে না যে বুয়েটের টার্গেট, ভাই বুয়েটের পড়ালেখাটা হইলেই তো হয়েছে, এইচএসসিতে প্লাস পাইলে চলবে, বা ভার্সিটির টার্গেট ডিউ বা অন্যান্য ভার্সিটি, তাহলে ভার্সিটির জন্য যা দরকার তা পড়লে তো চলবে। বাট আমি খুবই লালচি ছিলাম, লালচি ইন সেন্স অফ লোভী, যে এমন প্রিপারেশন নিতে চাইতাম যেখানে পরীক্ষা দিব ওখানে যেন চান্স পাই, সেটা ভার্সিটি হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা মেডিকেল হোক। তো তোমরা এরকম প্রিপারেশন নিবা। কিছু লোক ভালো যে এমনভাবে ইন্টারমিডিয়েট প্রিপারেশন নিব যে অ্যাডমিশনে যায়া যেটা পরীক্ষা দিই সেটাই তুমি যেন চান্স পাও, যেটা আমি পেয়েছি। ওকে, সো এর পরবর্তীতে বায়োলজিকে আমি একটু ব্যালেন্স করে প্রিপারেশন নিই। সেখানে এই স্টোরি কেন বললাম? এই স্টোরি এই কারণে বলতেছি, তোমরা যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আসো তারা অনেক সময় না ঘাবড়ায় যাবা। এসএসসিতে যেমন সব কিছু সুন্দর, জীবন সুন্দর, প্রত্যেক সাবজেক্ট সুন্দর, প্রতিদিন পড়ো, সব গুছানো, সিলেবাসও ছোটো, সবাই সব পারি, একটাই বই, অল্প কিছু অঙ্ক, কনফিডেন্সের সঙ্গে ক্লাসে যাইতাম যে পরীক্ষা দিতে সব পড়ে আসছি, বইয়ের বাইরে তো কিছু আসবে না, সব পারবো। বাট এইচএসসিতে এটা হবে না। এইচএসসিতে তুমি দেখবা যে কিছুটা পড়তেছো, অনেক কিছু বাদ আছে, তখন না ভয় লাগে, আমি কি ঠিক পথে আছি? আর যখনই ভয় লাগে বা কনফিউশন তৈরি হয় আমি কি ঠিক পথে আছি, তখনই না তোমার মনোযোগ হারায় যায়, আর হতাশ লাগে, পড়তে ভালো লাগে না। আর এই ভয় থেকে আস্তে আস্তে তুমি এতই ভয় পেয়ে যাও, এরপর আর পড়াটাই ঠিক মতো হয় না, ওই ভয়ই হয়ে যায় তোমার কিলার। সেই জন্য আমি এই সিনারিওগুলো আগে বলে রাখতেছি যে এরকম হয়, যেমন আমার সঙ্গে হয়েছে, যে কারোর সঙ্গে এটা হবে। এর ফলে যেটা হবে, তোমাদের যখন এরকম ঘটনা হবে তখন তোমার মাথায় আসবে, আচ্ছা হ্যাঁ নিয়াজ ভাই বলছিল এরকম তো তারও হয়েছে, সবারই হয়, সবারই হবে। যাতে করে তোমরা হতাশ না হও, সবসময় হাল ধরে রাখো, এবং যে হাল ধরে রাখে সে জিতবেই, তাই না? একটা কথা আছে না, জীবন প্রচণ্ড প্রচুর, মৃত্যুতেও থামে না জীবনের উৎসব। এ কথাটা অনেক ভারী একটা কথা, তাই না? জীবন প্রচণ্ড প্রচুর, মৃত্যুতেও থামে না জীবনের উৎসব। মানে জীবন এত বড় যে তুমি বা কেউ মারা গেলেও এ জীবন থেমে থাকে না, জীবনের উৎসব চলতেই থাকে। তার মানে বুঝতেই পারছো, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। যতই খারাপ কেস হোক, জীবন আগায় যাবে সুন্দরভাবেই। তো আমাদেরকে আসলে শুধুমাত্র হোপফুল হতে হবে, আমাদেরকে ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। পুরো ইন্টারমিডিয়েট জার্নিতে যদি আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে, যত কষ্ট হোক, ফলাফল আসুক না আসুক, বাট তুমি তোমার মনোযোগ তোমার জায়গা থেকে 1%ও নড়ো নাই, জাস্ট চেষ্টা করে গেছো, চেষ্টা করে গেছো, চেষ্টা করে গেছো, চেষ্টা করে গেছো, বিলিভ মাই ওয়ার্ডস, সাফল্য তোমারই হবে। ওকে, ফাইন। আচ্ছা, তো গেল এতটুকু। তো আজকে ক্লাস আমরা এতটুকুই পড়ছি। আজকে প্রজেক্টে এলে বাদ বাকি যা যা কেস ছিল এই কেসগুলো আমরা দেখে নিছি। এর পরবর্তী দিনগুলোতে আমরা কিন্তু দেদারসে অঙ্ক সলভ করব, ঠিক আছে? তো ক্লাসের নোট তোমরা লাস্ট দিনটা আমার দেখা হয়নি, আজকে আগের দিনের নোট সহ আজকের নোট সবগুলো নোট পোস্ট করবো, আজকে আমি সবগুলো কমেন্ট দেখবো, ঠিক আছে? ফাইন, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।